আজকের এই বিশেষ পর্বে আমরা স্মরণ করব এবং শ্রদ্ধা জ্ঞাপন করব আমাদের বাংলার একজন কিংবদন্তি শিল্পী শ্রী অংশুমান রায়। মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। আর আজকে আমরা যাকে পেয়ে গেছি তিনি হলেন তার একমাত্র উত্তরসূরি শ্রী ভাস্কর রায়। ধরে গো মন আমার কেমন কেমন করে ও বধু হে, আর না থাকি ও বাপের ঘরেতে ও বধু হে, আর না থাকি ও বাপের ঘরেতে। নমস্কার, হোক ফোকের আজকের এই নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 60 থেকে 80-র দশক আমাদের বাংলার সঙ্গীতের ইতিহাসে ছিল স্বর্ণযুগ। সুদূর ঝাড়গ্রামের একটি ছোট্ট গ্রামাঞ্চল থেকে উঠে আসলেন একজন তরুণ তুর্কি, সাথে করে নিয়ে আসলেন তার অঞ্চলের নিজস্ব সুর, নিজস্ব গান, ঝুমুর গান। মাটিরও নিজস্ব ছন্দ আছে, ঝুমুর সেই ছন্দেরই ভাষা। রাঢ় বাংলার লাল মাটিতে শ্রম আর প্রেম একসঙ্গে মিশে জন্ম দিয়েছে ঝুমুরকে। এই গান যেন মানুষের প্রতিদিনের জীবন আলেখ্য। আর এই ধারার এক কিংবদন্তি শিল্পী ছিলেন অংশুমান রায়। ঝাড়গ্রামের উদার প্রাকৃতিক বৈভবের মধ্যে রয়েছে বাছুরডোবা গ্রাম। এখানেই 1936 সালের 19শে অগস্ট জন্ম হয় অংশুমানের। ঝুমুর, টুসু, লোকগীতি, আধুনিক গান, চলচ্চিত্রের প্লেব্যাক, সুরারোপ ও সঙ্গীত পরিচালনা সব ক্ষেত্রেই তিনি রেখে গেছেন স্বাতন্ত্র্যের স্বাক্ষর। তার গানে প্রেম আছে, আছে হাসি, আছে জীবন উদযাপনের মগ্নতা, আছে মানুষের প্রতিদিনের বেঁচে থাকার সহজ আনন্দ। 22শে এপ্রিল 1990, মাত্র 54 বছর বয়সে তাকে হারিয়ে ফেলার প্রস্তুতি ছিল না বাঙালির। তবে জীবনাবসান একটা শোকের আবহ মাত্র। তাই আজও অংশুমান রায় লোকগানের এক কিংবদন্তি, মাটির গন্ধ মাখা সুরের প্রতীক। স্বাগত জানাই ভাস্করদা তোমাকে এবং সকলকে। আমরা যাদেরকে আজকে সঙ্গী হিসেবে পেয়ে গেছি একবার তাদের সঙ্গেও আমি আলাপটা শুরুতেই সেরে নিই। আমার ডান দিক থেকে শুরু করি। একদম ডান দিকে ম্যানুয়াল পারকাশনসে রয়েছেন সত্যজিৎ সরকার, সবার কাছে পরিচিত ছোটুদা হিসেবে। আমি আবার আদর করে মামাও বলি মাঝে মাঝে। তার ঠিক পরেই রয়েছেন তবলাতে, বাংলা ঢোলে, সমস্ত কিছুতে সন্তোষ ভট্টাচার্য, আমরা সবাই বলি সন্তুদা। আমার ঠিক বাম পাশে রয়েছেন বাঁশিতে বিপ্রবালা, দোতারা ব্যঞ্জতে রয়েছেন নবনীল সরকার, কিবোর্ডে রয়েছেন আজকে সৌরভ সর্দার। সবাইকে স্বাগত জানাই আমাদের এই হোক ফোকের আসরে। তা আমি না প্রথমে তোমার কাছে একটু জানতে চাইবো যে অংশুমান রায়ের ছেলেবেলা, ছোটবেলা কি করে কাটলো, কোথায় কোথায় তিনি গান শিখলেন, কি ধরনের গান শিখলেন? অনেকখানি ইতিহাস, তার থেকে আমি একটু ছোট ছোট করে বলি। আমার বাবার জন্ম ঝাড়গ্রামে বাছুরডোবাতে, আমারও সেখানে জন্ম। মাটির বাড়ি, খড়ের চাল, লাল মাটি, শাল বন আমাদের বাড়ির খুব একদম লাগোয়াই আর কি। ট্রাইবালদের মাটির ঘর এগুলো ছিল এবং সন্ধেবেলা হলেই মাদলের শব্দ শোনা যেত, আগুন জেলে সবাই একসাথে নাচ করছে। মানে ওটা না, আমি যখন মানে চিন্তা করি আমার চোখের সামনে পুরো চলে আসে। সেই মানে মাদল বাজছে, ধামসা মাদল বাজছে, সঙ্গে মাদল বাজছে, মানে ধামসা এবং মাদল একসাথে বাজছে। তারপরে মহুয়ার রস, আমি তখন তো ছোটবেলায় অত কিছু জানতাম না মহুয়ার রস কাকে বলে। এবং ওই যে মেয়েরা হাত ধরে কোমর জড়িয়ে
এরকমভাবে একসাথে ডান দিক যাচ্ছে, একসাথে বাঁ দিকে যাচ্ছে, আবার সামনে আবার পেছনে, ওইটা না আমি ছোটোবেলা থেকে আমি দেখেছি। নিশ্চয়ই আমার যেটা মনে হয় আমার জন্মের আগে, মানে বাবার যখন ছোটোবেলা, বাবাও সেইটাই দেখে বড় হয়েছে। বাবার ওই যে পরিবেশের মধ্যে থেকে বড় হওয়া, বাবার অনেক গানের মধ্যে ওইটাই আলটিমেটলি চলে এসেছে এবং বাবা ওই সাবজেক্টটার মধ্যেই ঢুকে গেছেন, সেটা হচ্ছে রাঢ় বাংলার ঝুমুর, বাদুড় এবং ওই অঞ্চলে যে সমস্ত কিছু রয়েছে, মানে রাঢ় বাংলার যে লোক সংস্কৃতি, লোকজীবন, লোকগান, সব কিছু নিয়ে ওনার বিস্তার। আমার বাবা একদম ছোটবেলায় আমার বড় জ্যাঠার কাছে গান শিখতেন, যেটা উনি শিখতেন সেটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত। তারপরে একজন বাল্যবন্ধু বাবার, তার কাছে গিয়ে ভায়োলিন শেখা, বাহ, তারপরে তবলা শেখা, মানে এগুলো হচ্ছে ইনিশিয়াল স্টেজ। আমার বাবার একজন বাল্যবন্ধু, ওনারা একসাথে বসে স্কুল কেটে, আমরা যেরকম স্কুল কেটে সিনেমা দেখতে যেতাম, তো ওনারা কিন্তু স্কুল কেটে ওই বাড়িতে এসে তবলা আর হারমোনিয়াম নিয়ে ওই মানে গান বাজনা করতেন। দারুণ দারুণ। মানে এই যে স্কুল কাটার ব্যাপারটা তখনও ছিল, এখনো রয়েছে, কিন্তু ধরনটা পাল্টে গেছে। তো তারপরে তো উনি যেটা করেন সেটা হচ্ছে যে 60-এর দশকের আগে, 50-এর দশকের মোটামুটি ওই যখন শুরুটা, আমি বলছি 51-52, তখন উনি আমাদের এই কলকাতা শহরে চলে আসেন এবং উনি এসে এখানে জ্ঞানজেঠুর কাছে গান শেখেন এবং তবলাও শেখেন। তুমি নিশ্চয়ই জানো বোধহয় যে মানে জ্ঞানজেঠু যেরকম তালবাদ্যতেও উনি মাস্টার এবং সঙ্গীতে সমস্ত কিছুতে পারদর্শী। হ্যাঁ, তো উনি ওখানে ওটা শিখতেন। আর চক্রবেরিয়াতে উনি খুব স্ট্রাগল করেছেন, একটা সময় উনি রাস্তায় শুয়ে রাত কাটিয়েছেন। তারপরে অবশ্য একটা এক ঘরের মানে এক কামরার একটা ভাড়া বাড়িতে উনি ছিলেন, যদিও সেখানে ভাড়া লাগতো না, কেন কি উনি শুধু মানে ওই রাত্রিবেলাটাকেই ওখানে থাকতেন, আর বাকি সময়টা উনি রাস্তায় রাস্তায় ঘুরতেন আর যারা যারা গান গাইছেন তাদের গানটা শুনতেন। এই যে স্ট্রাগলটা, এটা আমাকে বাবা যখন নিজে শুনিয়েছেন, বাবার বিভিন্ন লেখার মাধ্যমে এগুলো রয়েছে, আমার কাছেও রয়েছে। তো এগুলো শুনতে শুনতে আমার মনে হয় যে সত্যিকারের যদি লোকগানকে জানতে হয়, বা আমি যদি লোকগান কেন, আমি মানে সমস্ত গানকে জানতে গেলে জানাটা কিন্তু আগে দরকার, অবশ্যই, এবং স্ট্রাগলটা কিন্তু ভীষণভাবে দরকার। সোনার চামচ ধরিয়ে দিয়ে সেটা কখনো সম্ভব নয়। এটাই এবং এই লোকগানের ক্ষেত্রেই একটা কথা বলি, আমার মনে হয় যে যারা সেই পরিবেশগুলোতে সময় কাটিয়ে এসেছেন, বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জায়গার, যার যেখানে জন্ম, হয়তো কলকাতা শহরের বাইরে যাদের জন্ম, আমি নিজেও গ্রামের ছেলে, যারা সেই পরিবেশটা দেখেছে না, সেটা সেই অঞ্চলের সুর, সেই অঞ্চলের কথা, সেই অঞ্চলের গান খুব স্বাভাবিকভাবে, সাবলীলভাবে, সহজাতভাবে তাদের মধ্যে চলে আসে। একদম, তুমি যেটা বললে এক্ষুনি, যে আমরা যারা ওই অঞ্চলে জন্মেছি, প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে, সুর শুনতে শুনতে, হ্যাঁ, ওই সুরটা চলে আসে। এই সুরটাকে ধরে একটা কথা বলি, আমার খুব পছন্দের একটা গান রয়েছে, সেটা হলো ভাদর আশ্বিন মাসে। আচ্ছা, ওইটা কি মানে অল্প হলেও যদি কিছুটা শুনতে? ঠিক আছে, তুমি যখন রিকোয়েস্ট করেছো তখন শোনাতে হবে। এবং এটা একটা ঐতিহাসিক গান, এবং আমার বাবার অনেকগুলো জনপ্রিয় যে গান রয়েছে তার মধ্যে এটি একটি অন্যতম গান। এটাকে বাদ দিলে লোকসঙ্গীত হবেই না, রাঢ়বঙ্গের যে ধারা তাকে হয় না। আরো কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে। ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা মাসে, আরো কি থাকিবে বাপের ঘরে গো, মন আমার কেমন কেমন করে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে, ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে। হলুদ বাটা
হলো বাসি প্রীতি হলো গলার ফাঁসি এলেকে দিয়া তোমায় মনে পড়ে গো মন আমার কেমন কেমন করে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা মাসে আরো কি থাকিবে বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে পর্বদিনে মেলায় যাব ধামসা মাদল সঙ্গে লিব গুঞ্জা ফুটে লালে লাল পর্বদিনে মেলায় যাব ধামসা মাদল সঙ্গে লিব গুঞ্জা ফুটে লালে লাল তোর ঘোড়াটা দিবে নাকি তাহার মহুয়া ফুলেতে মহু ধরে গো মন আমার কেমন কেমন করে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ফুলে ফুলে ফুল টুসে মধু খায় হলো খুশি হিংসাতে চোখ জ্বলে পুড়ে মরে গো মন আমার তুমি তুমি করে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ভাদর আশ্বিন মাসে ভ্রমর বসে কাঁচা মাসে আরো কি থাকিবে বাপের ঘরে গো মন আমার কেমন কেমন করে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে ও বধূ হে আর না থাকিও বাপের ঘরেতে যেমন সুর তেমন কথা। আচ্ছা, উনি কলকাতা শহরে আসলেন, একটা নতুন শহর, নতুন জায়গা, নতুন মানুষজন, এই অভিজ্ঞতাটা আমরা একটু ছোট করে শুনবো, আর সাথে যদি একটা কোনো গান হয়। অভিজ্ঞতা তো বাবার অনেক কিছু রয়েছে, তবে উনি গানের মাধ্যমে একটা অভিজ্ঞতা উনি এবার ব্যক্ত করেছেন, খুব এটা অদ্ভুত একটা মানে মিল রয়েছে। উনি যখন গ্রাম থেকে শহরে এসেছিলেন তখন একটা তো তোমাকে আমি যেটা শুরুতেই বললাম একটা স্ট্রাগল ছিল, সবার ক্ষেত্রে সেটা হয়। আমি যে গানটা গাইছি তার মধ্যে কিছু কিছু কথা রয়েছে যেটা ওনার ওই গ্রাম থেকে শহরে আসার সাথে অনেকটা কিন্তু মিল রয়েছে। আমি থাকবো না রে বাবুদের ওই পায়রা পোষা ঘরে, আমি থাকবো না রে বাবুদের ওই পায়রা পোষা ঘরে, তুই যতই আমায় লোভ দেখাস বউ যাব না শহরে, তুই যতই আমায় লোভ দেখাস বউ যাব না শহরে, আমি যাব না শহরে। কেমন শহর বুঝাই নে তো মেশিনে সব চলে, উটা কেমন শহর বুঝাই নে তো মেশিনে সব চলে, রেতের বেলায় হেরি কেনার মোমের বাতি জ্বলে, ওদের মাথায় ঘোরে কলের পাখা হাতে বাতাস করে, ওদের মাথায় ঘোরে কলের পাখা হাতে বাতাস করে, আমি যাব না শহরে। মেটো ঘরে মেটো হাওয়া কেরোসিনের কুপি, দুইটি পরাল বাইন্দে দিল ওরাই চুপি চুপি, আমার মেটো ঘরে মেটো হাওয়া কেরোসিনের কুপি, দুইটি পরাল বাইন্দে দিল ওরাই চুপি চুপি, আবার শহরেতে গেলে শুনি মাইয়ারা বস করে, শহরেতে গেলে শুনি মাইয়ারা বস করে, আমি যাব না শহরে। থাকবো না রে বাবুদের ওই পায়রা পোষা ঘরে, আমি থাকবো না রে বাবুদের ওই
পোষা ঘরে, তুই যতই আমায় লোভ দেখাস বউ যাব না শহরে, তুই যতই আমায় লোভ দেখাস বউ যাব না শহরে, তুই যতই আমায় লোভ দেখাস বউ যাব না শহরে। 1962 সালে মনে হয় উনি প্রথম আকাশবাণীতে গেছিলেন। হ্যাঁ, উনি যখন ফার্স্ট অডিশনের জন্য আসেন, সেটা হচ্ছে 1962 আকাশবাণী কলকাতাতে। উনি অডিশন দেন, তারপরে যখন উনি চান্স পান, সেটা একটা লম্বা ইতিহাস আছে, আমি খুব সংক্ষেপে। আচ্ছা, প্রথম গান কোনটা গেয়েছিলেন? আমার এইটা হ্যাঁ, আমি ওইটাতেই আমি আসছি। ফার্স্ট গান যেটা ছিল সেটা হচ্ছে সাজে ফুটে ঝিঙ্গা ফুল সকালে মনে হয়। এবং সঙ্গে শুধুমাত্র মানে একটি মাত্র বাদ্যযন্ত্র, সেটা হচ্ছে মাদল। সেই মাদলটাকে নিয়ে উনি কিন্তু গানটা গেয়েছিলেন এবং সেটা সরাসরি সম্প্রচার করা হয়েছিল। তোমার লীল জাতি কুল রে বাঁশির গানে, ঝিঙ্গা ফুল লীল জাতি কুল গো, সাজে ফুটে ঝিঙ্গা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙ্গা ফুল সকালে মলিন, আজ পদা ছাড়ে গেলে পরের দিন গো, তুয়ার লীল জাতি কুল রে বাঁশির গানে, ঝিঙ্গা ফুল লীল জাতি কুল গো, সাজে ফুটে ঝিঙ্গা ফুল সকালে মলিন। মনে করে আসাম যাব জোড়া পাতা টানাইব, মনে করে আসাম যাব জোড়া পাতা টানাইব, আসামে সাহেব দিল তোর কহ দালের কাজ, সাজে ফুটে ঝিঙ্গা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙ্গা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙ্গা ফুল সকালে মলিন গো, সাজে ফুটে ঝিঙ্গা ফুল সকালে মলিন। কি মিষ্টি গান, অসাধারণ সুর। তো আচ্ছা, এটা কি কোথাও গিয়ে একটা আক্ষেপ হয় যে এত সুন্দর সুন্দর গান, এত মিষ্টি মিষ্টি গান, অথচ যে মানুষটার সৃষ্টি, সেই মানুষটাকে হয়তো এখনকার নবীন প্রজন্ম আস্তে আস্তে ভুলতে বসেছে? তার গান হয়তো তারা গাইছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন মাধ্যমে, অনুষ্ঠানে, অথচ তার নাম নিচ্ছে না। এটার উত্তরটা আমার পক্ষে দেওয়া খুব শক্ত, তবু আমার যেটা মনে হয়, যখন কোনো শিল্পীর কোনো একটা সৃষ্টি হয়, সেটা তার থাকে, তাকে যখন কেউ অনুসরণ করছে বা তাকে সেই গান যখন কেউ করছে, গাইছে, পারফর্ম করছে, নামটা নেওয়া উচিত অবশ্যই, তাহলে তাকে শ্রদ্ধা জানানো হয়। ঠিক, এটা আমার বক্তব্য। গান তো সবাই গাইতে পারে, ঠিক, ঠিক, আপত্তি নেই। আচ্ছা, আমরা না একটা কোনো বিয়ের গান শুনবো, কারণ বিয়ের ওনার অনেক কটা গান রয়েছে, আমরা বিভিন্ন সময় নিজেরাও গেয়ে উঠি বিভিন্ন জায়গাতে, সেরকম কোনো কোনটা তুমি আমাকে বলো, মানে বিয়ে করতে যাওয়ার আগে নাকি বিয়ের চিন্তা ভাবনা? আচ্ছা, যাওয়ার আগেরটা আগে হোক। যাওয়ার আগেরটা। তোমার কি বিয়ে হয়েছে? না, আমারটা হবে তো। ও আচ্ছা, ওই জন্যই তুমি এটা বলছো। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওই সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হাত তুলে দিয়েছো? ওই সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হায় হায়, সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না। মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ও গো সোলার টুপি লোহার হবে সেটা মনে রেখো। হায় হায়, সাত পাকে বাঁধা পড়ো না। আজকে যাচ্ছ পরের সাজে, গলায় মালা পরে, কত ধানে কত চাল বুঝবে দুদিন পরে। আজকে যাচ্ছ পরের সাজে, গলায় মালা পরে, কত ধানে কত চাল বুঝবে দুদিন পরে। গোলাপেতে কাটায় আছে, তাতেই আছে গন্ধ, বিয়ে করে কেউ বা সুখী, কারো কপাল মন্দ।
পেতে কাটাই আছে তাতেই আছে গন্ধ, বিয়ে করে কেউ বা সুখী কারো কপাল মন্দ। লটারি তো সবাই কাটে যেতে ভাগ্যবান, লটারি তো সবাই কাটে যেতে ভাগ্যবান, আর বিয়ে করে যে জন সুখী সেই জন পুণ্যবান। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, এক দুটা পা কম থাকলে মন্দ হবে না। মাথায় টোপর পরার আগে ওজন করে দেখো, ওগো সোলা টুপির লোহার হবে সেটা মনে রেখো। হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না, হায় হায় সাত পাকে বাঁধা পড়ো না। মানে আমি বিয়ে করতে যাওয়ার আগে তুমি আমাকে সাবধান করে দিলে আগে। একদম। যে এই গানে উনি বারণ করলেন সবাইকে যে না বিয়ে করতে যেও না, বিয়ে করলে ভাই এগুলো ভেবে চিনতে যেও। আবার অন্য গানে সেই একই মানুষ বলছে যে বিয়েতে কত রকম ভাবে আনন্দ করা যায়, বিয়েটা হোক ভালোভাবে। মানে তুমি বলতে চাইছো যে আমার বাবা যখন আমার বিয়ের কথাটা ভেবেছিল, ঠিক। আমার বেটার বিয়া দেব, হ্যাঁ বেশ তাহলে তাই হোক। হোক। আমার বেটার বিহা দিব সময় হয়েছে, আমার বেটার বিহা দিব সময় হয়েছে। কলকাতার পুলিশেতে কাহা মিলেছে, বাজারে বাজা মাদল ধিতাং, বাজারে বাজা মাদল ধিতাং, ধিতাং এরতা ধিতাং ধিতাং বাজা বাজা মাদল ধিতাং, এরতা ধিতাং ধিতাং বাজা বাজা মাদল ধিতাং, এরতা ধিতাং ধিতাং। আমার বেটার বিহা দিব সময় হয়েছে, আমার বেটার বিহা দিব সময় হয়েছে। কলকাতার পুলিশেতে কাহা মিলেছে, বাজারে বাজা মাদল ধিতাং, এরতা ধিতাং ধিতাং বাজা বাজা মাদল ধিতাং, এরতা ধিতাং ধিতাং। আমার বেটার বিহা দিব সময় হয়েছে। বেটার আমার চাকরি ভালো হুকুম করে জারি, ওই বেটার আমার চাকরি ভালো হুকুম করে জারি। হাত দেখালে দাঁড়ায় যাবে লাডবে লাটের গাড়ি, পায়ে জুতা মাথায় টুপি বেটা সাইরে সেজেছে। কলকাতার পুলিশেতে কাহা মিলেছে, বাজারে বাজা মাদল দিতাং, এরতা দিতাং দিতাং বাজা বাজা মাদল দিতাং, এরতা দিতাং দিতাং। আমার বেটার বিহা দিব সময় হয়েছে। দাবি কিছু করবো না রে ছোটা বলছি নাই, আর দাবি কিছু করবো না রে ছোটা বলছি নাই। মেয়ের জন্যই একটা কেবল বানারসি চাই, আর দাবি কিছু করবো না রে ছোটা বলছি নাই। মেয়ের জন্যই একটা কেবল বানারসি চাই। ওই মেহের বাপ শুনি রাখো চিন্তা তোমার নাই, ওই মেহের বাপ শুনি রাখো চিন্তা তোমার নাই। আরে মেহের বাপ শুনি রাখো চিন্তা তোমার নাই। কেবল কেবল রেতে ডিউটি পড়লে মেয়ে একা থাকে রে ভাই, তবে চাকরি বেটার পাকা বড় সুখে রয়েছে, তবে চাকরি বেটার পাকা বড় সুখে রয়েছে। কলকাতার পুলিশেতে কাহা মিলেছে, বাজারে বাজা মাদল দিতাং, এরতা দিতাং দিতাং বাজা 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 বাজা মাদল দিতাং, এরতা দিতাং দিতাং। আমাদের এই স্বল্পক্ষণের আসরে মজা করে আড্ডা দিয়ে নানা রকমের গান শুনে নতুন তথ্য ইতিহাস আর গল্প শুনে সমৃদ্ধ হলাম এবং সম্মান জানালাম আমাদের প্রিয় শিল্পী শ্রী অংশুমান রায় মহাশয়কে। আর অবশ্যই আমি আবারও ধন্যবাদ জানাবো তার সুযোগ্য পুত্র শ্রী ভাস্কর রায় মহাশয়কে। ভাস্করদাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আসরে আসার জন্য এবং আমাদেরকে সমৃদ্ধ করার জন্য। একটা গান না হলে এই আসরটা ঠিক সম্পূর্ণতা পাবে না। ভাস্করদা সেই দাদা পায়ে পড়ে। ও আচ্ছা, পায়ে তো পড়তেই হবে। নীলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি দে, নীলা থেকে বউ এনে দে
নয়তো কলসি তরি দে দাদা ডুবে মরি রে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর আর আমি বহু চাইলে কেন কালে মারিস চর তুই দাদা বউকে লিয়ে সুখে করিস ঘর আর আমি বহু চাইলে কেন কালে মারিস চর দাদা চাস না কি বউ লিয়ে খেলা করি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে মেলা ভাঙি গেলে পরে বউকে না যাবে না মেলা ভাঙি গেলে পরে বউকে না যাবে না রাঙা মেলায় দাদা তুমি রাঙা বউ পাবে না পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে তাড়াতাড়ি ও দাদা তাড়াতাড়ি যারে দাদা মিনতি তোর কাছে তাড়াতাড়ি যারে দাদা মিনতি তোর কাছে নইলে সব বউ কিনে লিবে পয়সা যাদের আছে তাড়াতাড়ি যারে দাদা মিনতি তোর কাছে নইলে সব বউ কিনে লিবে পয়সা যাদের আছে দাদা বুঝিস না কেন এত বায়না ধরি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে দে দাদা পায়ে পড়ি রে মেলা থেকে বউ এনে